আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে একটা নিরিবিলি সবুজ জায়গায় হারিয়ে যাওয়ার। তাই ঘুরতে যাওয়ার জন্য অনেকেই জঙ্গলকেই বেছে নেয়। কিন্তু যদি এমন হয় সেই জঙ্গল আপনার মরার কারণ, তাহলে কি কখনো সেখানে যেতে চাইবেন? ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত এক নির্জন জঙ্গল লিউইং হেজু। লোককথায় শোনা যায় সেখানে যাওয়া একদমই উচিত নয়, কারণ অনেকেই সেই জঙ্গলে অনেক ভয়ানক কিছুর অস্তিত্ব পেয়েছে এবং উধাও হয়ে গিয়েছে। কিন্তু এসব কথা পাত্তা না দিয়ে কিছু স্কুল পড়ুয়া বন্ধুরা মিলে যখন সেই জঙ্গলে যায়, সেখানে তখন তারা এক অদ্ভুত বাচ্চাকে খুঁজে পায়। আর সেই বাচ্চাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। জীবন পুরোপুরি পাল্টে যায়। সেই জঙ্গলের ভয়ানক রহস্য নিয়েই আজকের এই মুভি টাবু। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। তো ঘটনা শুরুতেই আমরা একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাই, যাদের নাম হচ্ছে দিয়াস আর কায়লা। তারা দুজন কাপল ছিল। তারা একটা অন্ধকার গুহার মধ্যেই ছিল। দিয়াস সবকিছু ক্যামেরার মধ্যে রেকর্ড করছিল, কিন্তু সেখানে তাদের অদ্ভুত কিছু ফিল হয়। কাইলা বলে এখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তারা তখন সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাদের পেছনে আমরা দেখতে পাই একটা ছোট মেয়ের অবয়বকে। তো পরের দিন দেখা যায় তাদের হাই স্কুলে তাদেরকে, যেখানে দিয়াজের আগের দিন রাতে করা গুহার মধ্যে রেকর্ডিংটা তাদের বন্ধু বান্ধবকে দেখাচ্ছিল। আসলে দিয়াজের অনেক পছন্দ ক্যামেরার মধ্যে ভুতুরে জিনিস রেকর্ড করা, এটা তার হবি। তার বন্ধুরা হচ্ছে মতি, মাহির, আদিস, দিও। তারা এই ভিডিও ফুটেজ দেখছিল, কিন্তু সেই ক্যামেরাতে সেদিনের রেকর্ড হওয়া কিছুই তারা দেখতে পায় না। দিয়াজ তখন তাদেরকে বলে আমাদের স্কুল তো ছুটি হচ্ছে, তাহলে চলো আমরা একটা জঙ্গলের ট্রিপে যাই, যেটার নাম লিওং হেজো। এটা এমন একটা জঙ্গল লোকমুখে শোনা যায় সেখানে শয়তানের বসবাস। এটা শুনে সবাই একটু এক্সাইটিং হয়ে যায় আর সেখানে যেতে রাজি হয়। কিন্তু মতি সেখানে যেতে চাইছিল না। সেখানে শুধু কায়লা তাদের সাথে যাবে। এটা শুনে মতি রাজি হয়, কেননা সে কায়লাকে ভালো বন্ধু মনে করে। তো স্কুল শেষে আমরা দেখতে পাই দিয়াজ কায়লাকে বাড়িতে ড্রপ করে দেয়। এটা আবার দেখতে পাই কায়লার মা। তাকে দেখেই বোঝা যাচ্ছিল দিয়াজকে কায়লার মা একদমই দেখতে পারে না। তো দেখা যায় দিয়াজ বাড়িতে ফিরেছে। সে তার বৃদ্ধা দাদির সাথে থাকে। তার দাদি কোনো একটা তাবিজ বানাচ্ছিল, যেটা দিয়াজকে দেখে সে তাবিজটা সে লুকিয়ে ফেলে। সেখানে দিয়াজ যেতেই একটা টুপি তার দাদি দিয়াজকে দেয়। এটা দেখে দিয়াজ অনেক খুশি হয়ে যায় আর টুপিটা পরে অন্য রুমে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই দিয়াজের দাদি সেই তাবিজটা বের করে পরে নিচ্ছিল। হয়তো তার মধ্যে কোনো রহস্য আছে। এরপরে দেখা যায় তার সব বন্ধু বান্ধবীরা মিলে রাতে স্কুলের মধ্যে এক হয়, কেননা এই জঙ্গলে কিছু দেখার জন্য অবশ্যই তাদের রাতেই যেতে হবে। যেহেতু সবাই বাড়ি থেকে না বলে বের হয়ে এসেছে, তাই কিছু জিনিসপত্র তারা স্কুল গার্ডের কাছে রেখেছিল। সে সবকিছু গার্ডের কাছ থেকে নিয়ে তারা রওনা দেবে। এমন সময় সেখানে গার্ড তাদেরকে বলে তোমরা যেখানেই যাচ্ছ সেখানে এর আগেও অনেক মানুষ নিখোঁজ হয়েছে, তাই যেটাই করো বুঝে শুনে করতে হবে। গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার মধ্য দিয়ে কিছু নিয়ম বলে দিচ্ছিল বন্ধুদেরকে দিয়াজ, যে এই কাজগুলো করা যাবে না। কেউ সেখানে কোনো কসম কাটতে পারবে না, কোনো জিনিস পেলে সেটা উঠিয়ে নিয়ে যেতে পারবে না বা স্পর্শ করতে পারবে না। শোনা যায় এগুলো করলে নাকি ভালো ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই তারা জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে তখন মধ্যরাত। তেও পেছনে চেয়ে দেখতে পাই সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। গাড়িটা আরো ভেতরে নিয়ে যাচ্ছিল সে। হঠাৎ করে সে লক্ষ্য করে পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে তার, কিন্তু আবার সেটা কিছু বুঝে ওঠার আগেই গায়েব হয়ে যায়। সামনে একটা সাইনবোর্ড লেখা ছিল এখানে প্রবেশ নিষেধ, কিন্তু তিও সেটা পরোয়া না করেই ভেঙে ভেতরে চলে যায়। আমরা দেখতে পাই তারা জঙ্গলের একটা জায়গায় ক্যাম্প করে এবং সবাই মিলে সেখানে আগুন জ্বালায়, সেখানে থাকা শুরু করে। সেখানে থাকা দুজন মাহিরকে বলছিল জঙ্গল থেকে কিছু কাঠ খুঁজে আনতে। আমরা দেখতে পাই সে যখন লাকড়ি খুঁজছিল তখন তার পাশে একটা গাছের মধ্যে ভয়ানক একটা হাত এসে পড়ে, যেটা অবশ্যই দেখতে পায় না মাহির। তো পরের দিন সকালে মতি মনে করে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন। সে তখন কায়লা আর আদিসকে নিয়ে ক্যাম্প থেকে একটু দূরে যায়। মতি একটু সাইডে চলে যায় বিশেষ কাজে, কিন্তু কায়লা সেখানে হঠাৎ করে কিছু একটা দেখতে পায়, যেটা ছিল ফুলের মতো। সেটা সে তুলে নেয়। ঠিক তখনই সেখানে পেছন থেকে মতি তাকে ডাক দিলে সে একটু ভয় পেয়ে যায় আর জিনিসটা তার পকেটে ঢুকিয়ে ফেলে। তারা খেয়াল করে তাদের সাথে আদিস নেই। তাকে খোঁজার জন্য তারা সামনে যেতে শুরু করে, কিন্তু তারা যেতে যেতে অন্যমনস্ক হয়ে যায়। দুজন আলাদা হয়ে যায়। কায়লা কুড়িয়ে পাওয়া সেই প্লাস্টিকের ফুলটা দেখতে দেখতে চলে যায় ভিন্ন এক জায়গায়, যেখানে ছিল একটা ঝুপড়ি ঘর আর সেখানেই বসেছিল একটা ভয়ঙ্কর বুড়ি শয়তান। তখনই কায়লার খোঁজে সেখানে মতিও চলে আসে আর আমরা দেখতে পাই সে ভয়ঙ্কর জিনিসটা মতির মুখে নখ দিয়ে আছড় দিয়েছিল। তারা তখন কোনো রকমে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ক্যাম্পে কোনো মতে আসতেই দিয়াস দিও তাদেরকে ভয় পেতে দেখে তারা জিজ্ঞাসা করে তোমাদের কি হয়েছে। কায়লা বলে আমাদের সাথে আদিস ছিল, সে পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। দিয়াস তখন দিওকে বলতে থাকে আচ্ছা আমরা এখানে জঙ্গলে কোথায়
কোথায় আছি? কাল রাতে যখন আমরা এসেছিলাম তুমি কি নো এন্ট্রি জোনের ভেতরে চলে এসেছিলে? তিও তখন বলি, আমি শুধু ভেতরে ঢুকেছি, আমি এত কিছু খেয়াল করিনি, তোমরা সবাই ঘুমোচ্ছিলে, কিন্তু আমরা তো দেখেছিলাম যে সে নো এন্ট্রি সাইনবোর্ডটা ভেঙেই ভেতরে ঢুকেছিল। তারা সবাই যখন আদিশকে নিয়ে অনেক চিন্তিত ছিল তখনই তাদের চিন্তার অবসান ঘটিয়ে আদিশ সেখানে চলে আসে। সে একদম ঠিকঠাক ছিল, তার কিছুই হয়নি। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। এবার তারা ভাবে শয়তান ভূত এগুলো দেখার কোনো আর প্রয়োজন নেই, তাড়াতাড়ি সবাই বাড়ি ফেরা যাক। তো আমরা দেখতে পাই তারপর তারা রওনা দিয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। মতি বলছিল, আমি আর কায়লা জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘরের সামনে একটা ভয়ঙ্কর মহিলাকে দেখেছিলাম, যা দেখে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তখন দেখা যায় গাড়ির এক পাশে ছিল ভয়ঙ্কর মহিলাটা, আর তাদের দিকে চেয়ে কিছু একটা পড়ে যাচ্ছিল। আর তখনই তাদের গাড়িটাও খারাপ হয়ে যায়। বাহিরে এসে তারা দেখতে পায় গাড়ির ইঞ্জিনটা ওভারহিট হয়ে গিয়েছে, যেখানে এখন পানি ঢালা প্রয়োজন। দিয়াজ তখন বলছিল পাশে একটা ওয়াটারফল থাকার কথা, যেটা আমরা ফেলে এসেছি। তারপর দেখা যায় সবাই মিলে ওই ওয়াটারফলের দিকে যাচ্ছিল, কেননা দুপুর হয়ে যাচ্ছিল। এখন তাদের গোসল করতে হবে, খেতে হবে। সেখানে যাওয়ার পর জায়গাটা তাদের অনেক পছন্দ হয়ে যায়। তারা সবাই মিলে সেখানে গোসল করতে শুরু করে। সেখানে মেয়েরা সবাই ছবি তুলছিল। তিও দেখছিল কায়লা আর দিয়াজকে, তারা বসে একসাথে গল্প করছে। আমরা এখানে তিওকে দেখে বুঝতে পারছিলাম যে সে অনেক পছন্দ করে কায়লাকে, কিন্তু কায়লা তো দিয়াজকে পছন্দ করে। তো গোসল শেষে সবাই একসাথে খেতে বসে, যেগুলো তারা নিজেদের সাথেই নিয়ে এসেছিল। কিন্তু হঠাৎ করে কায়লা সে শয়তান বুড়ি মহিলাকেও সেখানে দেখতে পায়, যার কারণে সে ভয় পেয়ে যায় আর এখান থেকে দ্রুত চলে যেতে বলে সবাইকে। কিন্তু আমরা দেখতে পাই তারা সেখান থেকে আবারও ফিরতে ফিরতে সন্ধ্যা নামে, রাত হয়ে যায়, যে কারণে খুবই পেরেশান হয়ে যায় কায়লা। সে দিয়াজকে বারবার বলছিল এখানে বেশি দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমাদের চলে যাওয়া উচিত, আমি এখানে ভিন্ন কিছু ফিল করেছি। দিয়াজ তখন বলছিল, আরে তুমি একটু শান্ত হও, দেখো এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, তাই আরো কিছুক্ষণ এখানেই থাকাই যায়। দিয়াজ সেখানে বেশি থাকতে চাওয়ার কারণ হচ্ছে সে দেখতে চায় এই জঙ্গলের ভয়ানক কিছু, যা সে ক্যামেরায় বন্দি করতে চায়। এটাই তো তার নেশা। এদিকে তাদের গাড়িটাও ঠিক হয়ে যায়, কিন্তু তারা যখন গাড়িটা খুলতে যায় তখন আমরা দেখতে পাই ভেতর থেকে গাড়িটা লক হয়ে গিয়েছে। তিও যখন গাড়ির ভেতরে লাইট দিয়ে দেখতে চায় তখন এই আয়নার উপাশে একটা শয়তানি হাত চলে আসে, যেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে ভয়ে পালায়। কিন্তু আমরা দেখতে পাই গিয়াস এগুলো দেখে সামনে আরো এগিয়ে যায় আর সে সবকিছু রেকর্ড করতে শুরু করে। তখনই গাড়ির গ্লাসটা আপনা আপনি নেমে যায় আর ভেতর থেকে সেই শয়তানটা তাকে টেনে গাড়ির ভেতরে নিয়ে যায়। সবাই যখন খেয়াল করে তাদের সাথে দিয়াজ নেই তখন তারা আবারও গাড়ির দিকে দৌড়ে আসে, কিন্তু এদিকে গাড়ির দরজা তো খোলা, সেখানে কেউ নাই। এখন তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। কায়লা বলছিল সেই ভয়ানক মহিলাটাই দিয়াজের সাথে কিছু করেছে, তাকে আর দিয়াজকে পেতে হলে এখন তার বাড়িতে আমাদের যেতে হবে। তো আমরা দেখতে পাই সেই ঝুপড়ি বাড়িটা যেখানে ছিল সেখানে তারা চলে যায়, কিন্তু আজব বিষয় হচ্ছে এখানে তো কোনো বাড়িই নেই। কায়লা তখন বলছিল, আরে আমি তো এখানেই এটাকে দেখেছিলাম, কিন্তু এখান থেকে কিভাবে উধাও হলো। ঠিক তখনই তাদের সামনে একটা ছোট বাচ্চা চলে আসে। এটা দেখে তারাও অবাক হয়ে যায়, এই জঙ্গলে এত রাতে এই বাচ্চা কিভাবে আসলো। তারা এত কিছু না ভেবে সে বাচ্চাটাকে দিয়াজের ছবি দেখায় আর বলে তাকে কি কোথাও দেখেছ, কিন্তু বাচ্চাটা কিছুই বলছিল না। কায়লা তখন বুঝতে পারে ছেলেটি হয়তো কানে শোনে না, তাই সে সাইন ল্যাঙ্গুয়েজে বিষয়টা বলে যে সে কি দিয়াজকে দেখেছে কিনা। ছেলেটি তখন একদিকে ইশারা করে। তখন তারা সবাই সেই ছেলেটির পেছন পেছন যেতে শুরু করে। সেখানে দেখা যায় একটা পাথরের উপরে দিয়াজের শরীরটা শূন্যে ভেসে উঠছিল বারবার। তার খুবই কষ্ট হচ্ছিল, তার ভেতর থেকে যেন কেউ তাকে ভেঙে চুরে দিচ্ছিল। সব বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। তখন দেখা যায় সেই বাচ্চাটা দিয়াজের সামনে গিয়ে দাঁড়ালে আশ্চর্যজনক ভাবে দিয়াজ শান্ত হয়ে যায়। তখন তারা সেখান থেকে দিয়াজকে নিয়ে গাড়িতে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আবারও ভেতর থেকে কোনো একটা শক্তি দিয়াজকে অশান্ত করে তুলছিল। মনে হচ্ছিল কেউ তাকে ভেতর থেকে মরিয়ে ফেলছে। সে সময় বাচ্চাটা দিয়াজের সামনে এসে দাঁড়ালে সে আবারও শান্ত হয়ে যায়। তখন তারা সবাই বুঝতে পারে যে এই বাচ্চা পারে দিয়াজকে শান্ত রাখতে। তাই কায়লা সবাইকে বলে এই বাচ্চাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে, নয়তো দিয়াজকে শান্ত রাখা যাবে না। এতে কোনো বন্ধুরাই রাজি হচ্ছিল না। কেন এই ছেলে কোথা থেকে এসেছে আর এখানেই বা কি করছে এটা কেউই জানে না। তাকে নিয়ে গিয়ে কোথায় রাখা হবে এটাও কেউ জানে না। সেখানে এই পরিস্থিতিতে কেউ বিবাদ বাড়াতে চাইছিল না। তাই শেষমেশ দিয়াজের অবস্থা খারাপ দেখার পর সবাই রাজি হয়ে যায় আর তাদের সাথে গাড়ি করে বাচ্চাটাকে নিয়ে আসে। মানে বিষয়টা এমন হচ্ছে যে যতক্ষণ দিয়াজের সাথে সেই বাচ্চাটা থাকে ততক্ষণ সে শান্ত থাকে বা দিয়াজের ভেতরে কোনো সমস্যা হয় না। এর পরের দিন সকাল হয়ে যায়, তারা জাকার্তা শহরে চলে এসেছে। সেখান থেকে সবাই বাড়িতে পৌঁছে যায়, কিন্তু তিও কায়লা আর দিয়াজকে তাদের বাড়ির সামনে পৌঁছে দেয়। এখন আমরা তো জানি যে সে কায়লাকে পছন্দ করে, তাই এটা করেছে দিয়াজকে পৌঁছে দিতে না। কায়লা তখন
যখন দিয়াজকে নিয়ে বাড়িতে ঢোকার পর দিয়াজের দাদি সবকিছু জেনে যায় যে তারা সেই ভয়ানক জঙ্গলে গিয়েছিল। সেখান থেকে সেই ছোট বাচ্চাটাকে তারা নিয়ে এসেছে। তো দেখা যায় এই বাচ্চাটা দিয়াজের সাথে সাথেই থাকছিল। এসব দেখে দিয়াজের দাদি অনেক চিন্তিত হয়ে যায়। কেন সে চিন্তিত হয়ে গিয়েছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে আমরা দেখতে পাই কাইলার কাছে তার মায়ের অনেক ফোন আসছিল, কিন্তু সে ফোনটা ধরে না। সেখান থেকে যখন দিও কাইলাকে তার বাড়িতে ড্রপ করে দেয়, দিও কাইলাকে বলছিল আমার সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে না, আমার বারবার মনে হচ্ছে সেই বাচ্চাটা আর সেই জঙ্গলে থাকা ভয়ঙ্কর মহিলাটা কেউ মানুষ নয়। কিন্তু আমরা দেখতে পাই কাইলা তার কথাই কোনো ধ্যানই দিচ্ছিল না। সে বাড়িতে ঢোকার পর কাইলার মা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে আর কেন ফোন ধরনি। কাইলা কিছুই বলছিল না। তাদের কথাবার্তায় বোঝা যায় কাইলার বাবাকে নিয়ে তার মায়ের অনেক ঝামেলা। আসলে কাইলার বাবা সেই জঙ্গল নিয়েই কাজ করছিল, মানে সেই জঙ্গল নিয়েই একটা বই লিখছিল, আর সেই বইটা এখন পাবলিশের জন্য রেডি। কাইলা এটা শোনার পর তার বাবাকে নিয়ে অনেক গর্বিত হয়। তার বাবা তাদের থেকে আলাদা থাকতো। আমরা দেখতে পাই সে মুহূর্তে কাইলার মা তার কাছে গিয়ে বলি তোমার বাবার যা যা তোমার ঘরে আছে সব বের করে দাও, আমি চাই না ওনার কোনো স্মৃতি এখানে থাকুক। কিন্তু সেটা কেন তাই একটু পরেই জানা যাবে। এদিকে দেখা যায় দিয়াজের দাদি খাবার বেড়ে দিয়ে আজকে যখন দিয়াজকে ডাকছিল তখন আপনা আপনি খাবার টেবিলটা নড়ে ওঠে। মনে হচ্ছিল এখানে যেন ভূমিকম্প হচ্ছে। দাদি খুবই ভয় পেয়ে যায়। দাদি বুঝতে পারে হয়তো কোনো সমস্যার ইঙ্গিত এটা। সে চলে যায় দিয়াজের রুমে। তখনই সে দেখতে পায় দিয়াজ রহস্যজনক ভাবে শুয়ে আছে ছাদের দিকে চেয়ে, আর তার মাথার কাছে দাঁড়িয়েছিল সেই বাচ্চাটা। কিন্তু সেই বাচ্চাটা তখন দাদির দিকে চাইতে আমরা দেখতে পাই তার চোখগুলো কোনো স্বাভাবিক মানুষের মতো না, যা ছিল একদম সাদা বর্ণের। এটা দেখে দিয়াজের দাদি অনেক ভয় পেয়ে যায়। তো দেখা যায় নিজের নাতির সুরক্ষার জন্য তার দাদি একটা কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে জঙ্গলে শয়তান অনেকদিন ধরে অপেক্ষা করছিল এখানে আসার, আর তাদের জঙ্গলে যাওয়ার কারণে সেই রাস্তা শয়তান পেয়ে গিয়েছে, যাতে অনেক ক্ষয়ক্ষতি হবে। এটা শুনে দিয়াজের দাদি আরো ভয় পেয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই সবাই স্কুলে এসেছে। কাইলা সেই বাচ্চাকে নিয়ে এসেছে তাদের স্কুলে। এটা দেখে বাকিরা খুবই বিরক্ত হয়ে যায়। আসলে বাচ্চাটা যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই কাইলা তার সাথেই নিয়ে এসেছে। এটা বাকিরা শোনে, কিন্তু বিষয়টা বিরক্তর সাথে অ্যাভয়েড করে। কাইলা বাচ্চাটাকে নিয়ে ক্যান্টিনের ওনারের একটা মহিলার কাছে দেয়, আর স্কুল ছুটি হওয়া পর্যন্ত তাকে সেখানে রাখতে বলে। সেই বাচ্চাটাকে সে পরিচয় দেয় দিয়াজের ছোট ভাই বলে। দুপুরে লাঞ্চের সময় যখন সবাই লাঞ্চ করছিল, ক্যান্টিনের মহিলার সামনে হঠাৎ করে কাঁচের গ্লাসটা সেখানে ভেঙে যায়। অদ্ভুত ভাবে সে দেখে পেছনে বসে রয়েছে সেই বাচ্চাটা, অন্যদিকে ফিরে রয়েছে, কিন্তু সেখানে আয়নাতে তাকে দেখা যাচ্ছিল না। সে মহিলাটা তখন বাচ্চাটার কাছে যায় আর তাকে ডাকে। যেই বাচ্চাটা তার দিকে ফেরে তখন আমরা দেখতে পাই বাচ্চাটা মরা ইঁদুর খাচ্ছিল। চোখগুলো ছিল খুবই ভয়ানক দেখতে। এটা দেখে ক্যান্টিনের মহিলাটা ভয় পেয়ে যায় আর কোনো কিছু তারা পজেস হয়ে যায়। স্কুলের ছাত্রছাত্রীরা মহিলাটার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখনই সেখানে আরো ভয়াবহতার সৃষ্টি হয়। ক্যান্টিনের সব ছাত্রছাত্রীরা ধীরে ধীরে পজেস হতে শুরু করে কোনো এক শয়তান শক্তি দিয়ে। ব্যাপারটা গুরুতর হয়ে গেলে সব ছাত্রীদেরকে দ্রুত করে হসপিটালে পাঠানো হয়। এর মধ্যে আমরা দেখতে পাই কায়লা আর তার বন্ধুরা সেই বাচ্চাটাকে নিয়ে বের হয়ে যায়। সেখানে স্কুল গার্ড এসে এসব দেখে বুঝতে পারছিল ঘটনাটা কি কারণে ঘটেছে, কি কারণে এসব হচ্ছে। নিশ্চয়ই সেই জঙ্গল থেকে এমন কোনো এক শক্তি এখানে চলে এসেছে যা সবকিছু ধ্বংস করার জন্য এসেছে। তো আমরা দেখতে পাই তাদের বন্ধুরা বাচ্চাটাকে গাড়িতে বসিয়ে প্ল্যান করছিল যে আমরা যেখান থেকে তাকে পেয়েছি সেখানে ছেড়ে আসা উচিত, কিন্তু সেখানে মাত্র 4 জন রাজি ছিল সেই কথাতে। কিন্তু কাইলা দিয়ে এতে রাজি ছিল না। মাহির বলছিল তোমাদের যদি এতই চিন্তা থাকে এই বাচ্চাকে নিয়ে, তাহলে পুলিশ স্টেশনে গিয়ে রেখে এসো। তো দেখা যায় এই কথাগুলো শুনতে পাচ্ছিল বাচ্চাটা, যে কথাগুলো তার মোটেও ভালো লাগে না। সন্ধ্যার সময় যখন মাহির এটিএম থেকে টাকা তুলতে যায় তখন তার পেছনে সে বাচ্চাকে আমরা দেখতে পাই। মাহির পেছনে চাইলেও সেটা আবারও গায়েব হয়ে যায়। তখন সে দেখতে পায় তার সামনে দিয়ে দিয়াজ কোথাও যাচ্ছে। দিয়াজ তখন একটা বিল্ডিং এ উঠে পড়ে আর তার পেছন পেছন মাহির যায়। দিয়াজ সেই বিল্ডিং এর ছাদে ওঠে। মাহির সেখানে গিয়ে দেখতে পায় সেখানে কিছুই নেই, কিন্তু তখনই তার পেছন থেকে পজেস হওয়া দিয়াজ চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়, আর সেখানেই মাহির শেষ হয়ে যায়। তো আমরা বুঝতে পারি সে বাচ্চাটা এটা করেছে কারণ মাহির চাইছিল এই বাচ্চাটাকে যেন আবারও জঙ্গলে রেখে আসা হয়। তারা বন্ধু বান্ধবীরা অনেক কষ্ট পায় মাহিরের মৃত্যুতে। মতি মাহিরের মরার কারণ হিসেবে কাইলাকে আর দিয়াজকে দায়ী করে, কেননা তারা এই বাচ্চাটাকে এখানে এনেছে। তারা বলছিল এখনো যদি তোমরা এই বাচ্চাকে পুলিশে দিয়ে না আসো তাহলে আমরা নিজেরা সবাইকে সবকিছু
বলতে বাধ্য হব। এদিকে আমরা দেখতে পাই দিয়াজের দাদি চুপি চুপি সেই ছেলেকে দেখছিল, যেটা একটা জায়গায় দাঁড়িয়ে কিছু মন্ত্র পড়ে যাচ্ছিল। আসলে এই বাচ্চাটা এখানে যতদিন থাকবে ততদিন দুর্ঘটনা ঘটতেই থাকবে। তো আমরা দেখতে পাই আদিস গাড়ি করে যখন বাসায় যাচ্ছিল তখন সে কলে তিউকে বলছিল এই বাচ্চাটা এখানে থাকা সবার জন্য বিপদ। ঠিক তখনই সে দেখতে পাই রাস্তা দিয়ে দিয়াজ হেঁটে যাচ্ছে। গাড়ি থামিয়ে যখন দিয়াজের কাছে যেতে চায় তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, আর সেখানেই আদিস পুরোপুরি শেষ হয়ে যায়। এবার দুই বন্ধুর মৃত্যুতে সবাই এটা বুঝতে পারে যে যারাই সেখানে গিয়েছিল, মানে জঙ্গলে গিয়েছিল, তাদের সাথেও ধীরে ধীরে এমনটাই ঘটবে। মতি সেখানে কায়লাকে বলছিল আমি কোনোভাবেই মরতে চাই না। সে ভয় পাচ্ছিল। সে তখন সেখানে কায়লাকে দেখাচ্ছিল জঙ্গলে তোলা একটা সেলফি, যেখানে তার পেছনে সে ভয়ঙ্কর মহিলা শয়তানকে সে দেখতে পাচ্ছিল। কায়লা তখন মতির জন্য পানি আনতে গেলে মতি কায়লাদের পরিবারের ছবি পায়, যেখানে কায়লার সাথে একটা ছোট বাচ্চাও ছিল, যেটা নাকি ছিল কায়লার যমজ ভাই। তখন এই ছবিটা দেখিয়ে মতি কায়লাকে বলতে থাকে এটাই তো তোমার সেই ভাই যেটা জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর তার মতো এই বাচ্চাটা দেখতে বলেই তুমি তাকে এখানে নিয়ে এসেছো। আমরা দেখতে পাই এসব কথা শুনে ফেলে কায়লার মা, আর এটাও জেনে যায় যে তারা কিছুদিন আগে সে অভিশপ্ত জঙ্গলে গিয়েছিল। কায়লার মা তখন ভয় পেয়ে যায় আর বলে দ্রুত তোমার বাবাকে এখানে আসতে বলো। আর এদিকে দেখা যায় দিয়াজের সামনে বসে সে বাচ্চাটা মন্ত্র পড়ছিল, আর দিয়াজ পজেস হয়ে পাগলের মতো করছিল। মন্ত্র পড়ার শব্দে দিয়াজের দাদিরও খুব কষ্ট হচ্ছিল। তখনই কায়লার বাবা তাদের বাড়িতে আসে, যেখানে মতি আর দিও ছিল। কায়লা জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সে প্লাস্টিকের ফুলটা তার বাবাকে দেখায় আর বলে এটা তো আমার ভাই ক্যামের ছিল, তাই না? আমি এটা জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। আমার মনে হয় আমার ভাই এখনো জীবিত রয়েছে। তখন তার মা বলছিল তুমি কি পাগল হয়ে গিয়েছ? এত বছর আগে হারিয়ে যাওয়া জঙ্গলে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে? তোমার ভাই তোমার বাবার জন্যই মারা গিয়েছে সেই জঙ্গলে। আসলে কায়লা তার ভাই ক্যামেলকে নিয়ে তার বাবা সেই জঙ্গলে গিয়েছিল সেই জঙ্গল নিয়ে রিসার্চ করতে আর ঘুরতে, কিন্তু সেই জঙ্গলে থাকা শয়তান মহিলাটা কায়লার ভাইকে তার কাছে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এরপর থেকে তার ভাই নিখোঁজ। এখন কায়লার বাবা এই জঙ্গলকে নিয়ে রিসার্চ করে বই লিখেছেন যেন সেই জঙ্গলে যাওয়ার পর আর কেউ হারিয়ে না যায়। এবার আমরা দেখতে পাই তারা সবাই সেই ভয়ানক বাচ্চাটাকে দেখার জন্য দিয়াজের বাড়িতে আসে। ভেতরে কোনো সারা শব্দ ছিল না। তখন কায়লার বাবা বিষয়টা অন্যরকম মনে করলে দোয়া দরুদ পড়তে শুরু করে, আর একা একাই তখন দরজাটা খুলে যায়। দেখা যায় বাড়িটা সম্পূর্ণ জঙ্গলে ভরে গিয়েছে। মনে হচ্ছিল হয়তো বছরের পর বছর কেউ এই বাড়িতে ঢোকেই না, কিন্তু এটা কিভাবে পসিবল? এদিকে বাহিরে কায়লার বাবা সে ছোট ছেলেটাকে দেখতে পায় আর দেখেই সে চিনে ফেলে এটা তারই সন্তান, যাকে অনেক বছর আগে সে হারিয়ে ফেলেছে সেই জঙ্গলে। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়। ধীরে ধীরে সে সামনে এগিয়ে যায়। তার বাচ্চার মাথা ধরে সে দোয়া পড়তে শুরু করে, আর দেখা যায় সেই বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে যে কোনো মানুষ না। তার বাবা দোয়া পড়তে পড়তে তাকে বুকে টেনে নেয়, আর সেই বাচ্চাটা সেখান থেকে তখনই উধাও হয়ে যায়। এদিকে তারা ঘরের ভেতরে দিয়াজ আর দাদিকে খুবই বাজে অবস্থায় পায়। দিয়াজকে নিয়ে কোনো রকমই তারা গাড়িতে বসায়। দিয়াজ আবারও পজেস হয়ে যায়, উল্টাপাল্টা করতে শুরু করে। এবার তাকে শান্ত করা যাচ্ছিল না, কারণ সে ছোট বাচ্চাটা সেখানে ছিল না। কিন্তু আজব বিষয় তো এটা যে হঠাৎ করে সেখান থেকে দিয়াজ গায়েব হয়ে যায়। দিয়াজের দাদি তখন গাড়িতে ওঠে, আর এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয়। দিয়াজের দাদি বলে দিয়াজকে পাওয়া যাবে এখন জঙ্গলে, কেননা তাকে শয়তান নিয়ে গিয়েছে। দিয়াজের দাদি বলছিল তারা হচ্ছে সেই বংশের মানুষ যারা কিনা যুগে যুগে সে ভয়ঙ্কর জঙ্গলটি শয়তানকে আটকে রাখছে মানুষের ক্ষতি করা থেকে, সাধারণ মানুষকে প্রোটেক্ট করছে। মানে তাদের বংশ আগে থেকেই শয়তানের বিরুদ্ধে কাজ করছে, যে কারণে শয়তান তাদের প্রতি নারাজ। আর এমনিতেই বংশীয় কারণেই দিয়াজেরও এসব শয়তানের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। আর সে যেহেতু এই বংশের শেষ রক্ত, তাই এখন তাকে শয়তান বলি দিতে চাচ্ছিল। আর এটা করলে শয়তান আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, কেননা শয়তানের সবসময় শক্তিশালী হওয়ার জন্য পবিত্র আত্মার প্রয়োজন, যেটা ছিল দিয়াজ। এদিকে আমরা দেখতে পাই কায়লার মা যখন বসেছিল হঠাৎ তখন পেছনে থাকা টেবিলটা শব্দ করে নড়ে ওঠে। সে দেখতে পায় পর্দার পেছনে যেন কিছু একটা নড়ছে। পর্দা সরাতেই দেখতে পায় এটা তার ছোট ছেলে ক্যামা। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়, বুকের মানিককে গলায় জড়িয়ে ধরে। কতদিন পর সে তাকে দেখতে পেল, কিন্তু আসলে তো এটা মানুষ না। অন্যদিকে তারা পৌঁছে যায় সেই জঙ্গলের মধ্যে, যেখানে গিয়ে তারা দেখতে পায় দিয়াজ একটা পাথরের উপর দাঁড়িয়েছিল এবং সেটা সম্পূর্ণ বসে চলে গিয়েছিল শয়তানে। কায়লা তার বাবার কথা মতো সেখানে দোয়া দরুদ পড়তে থাকে, আর এদিকে দেখা যায় কায়লার মা সেই বাচ্চার সাথে খেলছিল। আর সেই জঙ্গলে দোয়া দরুদ পড়ার কারণে দিয়াজ কিছুটা শয়তানের কন্ট্রোল থেকে বের হয়। সেখানে তার দাদি দেখতে পায় সে ভয়ঙ্কর শয়তান মহিলাটা দৌড়ে কোথাও যেন চলে যেতে চাচ্ছিল,
তখন সে সেটার পেছন নিতে শুরু করে। আর এদিকে বাড়িতে দেখা যায় কাইলার মা সেই বাচ্চাটাকে খাওয়াতে যখন দুধ নিয়ে আসে সেটা তখনই তার সামনে একটা ভয়ঙ্কর শয়তানে রূপান্তরিত হয়, যা দেখে সে এক চিৎকার দেয়। এদিকে কাইলার বাবা অনেক চেষ্টা করে যাচ্ছিল দিয়াজের ভেতর থেকে সেই শয়তানি শক্তিটাকে বের করতে। দিয়াজের অনেক কষ্ট হচ্ছিল। আর এবার আমরা দেখতে পাই সেই জঙ্গলে আরো অনেকগুলো শয়তান মতি আর দিওকে ভয় দেখানোর চেষ্টা করছিল। তখন দিয়াজের দাদি সে শয়তান বুড়ির কাছে পৌঁছে যায়। আসলে এই বৃদ্ধ মহিলাটি তার ছেলে আর তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে এখানে, কেননা এই শয়তানি তার স্বামী আর সন্তানকে মেরে ফেলেছিল। মারার কারণ ছিল তারা শয়তানটাকে আটকে রাখতো সাধারণ মানুষকে বাঁচাতে। তখন দিয়াজের দাদির গলার তাবিজটা খুলে এবার সেই শয়তানের মাথায় ছুঁড়ে দেয়। এদিকে কাইলার বাবাও দিয়াজের মাথা ধরে দোয়া পড়ছিল, কিন্তু শয়তানের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। দিয়াজের দাদি সেই শয়তান বৃদ্ধা মহিলাটার গলার মধ্যে নখ ঢুকিয়ে একদম তাকে শেষ করে দেয়। আর দিয়াজের দাদি সেখানেই মারা যায়। মারা যেতে যেতে সে সবাইকে বলে যায় তারা যেন সবাই দিয়াজের খেয়াল রাখে। আর আমরা দেখতে পাই এদিকে দিয়াজের উপর থেকেও সেই শয়তানের প্রভাবটাও চলে যায়, সে স্বাভাবিক হয়ে যায়। তখনই কাইলার বাবার সামনেই সে ভয়ঙ্কর শয়তানটা চলে আসে। কাইলার বাবা তখনই কোরআন শরীফটা হাতে নিয়ে তেলাওয়াত করতে শুরু করে, আর যার কারণে আমরা দেখতে পাই পবিত্র শক্তির কাছে শয়তানি শক্তি হার মেনে যায়। আর সেই শয়তানটা সেখানেই জ্বলে পড়ে একদমই শেষ হয়ে যায়, যে কারণে কাইলার মা বাড়িতে সেই শয়তানের হাত থেকে রেহাই পায়। তারা যখন সেই জঙ্গল থেকে চলে আসছিল তখন কাইলার ছোট ভাইকেও আমরা দেখতে পাই যে এখন আর মানুষ না, শুধুই ছিল শয়তানের দ্বারা প্রচলিত কোনো শক্তি। আমরা এবার দিয়াজকে দেখতে পাই যে তার দাদিকে হারানোর পর অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছে। সে কবে স্বাভাবিক হবে তা বলা যাচ্ছিল না, কারণ তার এই পৃথিবীতে তার দাদি ছাড়া আর কিছুই নেই। তো দেখা যায় তাদের বাড়িতে সেদিন দোয়া মাহফিলের আয়োজন হচ্ছিল। মনে হচ্ছিল হয়তো ঘটনাটা এবার শেষ হবে, কিন্তু ঘটনাটা কি শেষ হয়েছে? আমরা দেখতে পাই দিয়াজের দাদি যে কবিরাজের কাছে গিয়েছিল সেই কবিরাজের টেবিলটা হঠাৎ করেই নড়তে শুরু করে। আর দিয়াজের সামনেই তাদের বেসিন থেকে বের হয়ে আসে একটা ভয়ঙ্কর হাত। সাথেই সেই বাড়িটা পরিণত হয় একটা জঙ্গলের ভয়ানক ডালপালাতে। দিয়াজ আবারও সেখানে পজেস হয়ে যায়। ঘরের ভেতরেই তখন সবাই ফেসে যায়। মুভির শেষে শুধু একটা কথাই বলা হয় যে এই ঘটনার পর কাউকে আর কোথাও পাওয়া যায়নি, সবাই উধাও হয়ে গিয়েছে। হতে পারে তাদেরকে শয়তান একদম নিঃশেষ করে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে শয়তান যে জ্বলে পড়ে শেষ হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ার লোককথা অনুযায়ী সেই জঙ্গলের মধ্যে শুধু একটা শয়তান বা ডেভিল নয়, অনেকগুলো শয়তান রয়েছে। তো আপনাদের কাছে এই প্রতিশোধের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।